তো পরে বললে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এগুলা বেসিক ডেফিনেশন, এগুলা রেকর্ড না হইলে সমস্যা নেই, এখন থেকে রেকর্ড হচ্ছে। এখন এই ডেফিনেশন থেকে এই ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ারের যে সূত্রটা আমরা পাইলাম, সেই সূত্র সাপেক্ষে আমরা এখন ইকুয়েশন গুলাকে একটু অবজার্ভ করি। এটা হচ্ছে যে পি সমান সমান ভিআই কস থিটা 1 মাইনাস কোসাইন ওমেগা টি ভিআই সাইন থিটা সাইন টুয়াইস ওমেগা টি। এই সূত্রটার ভিতরে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে যে অ্যাঙ্গেল, সেই ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল কোনো ফেজ ডিফারেন্স থাকে না রেজিস্টিভ পাওয়ারের, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। তো একটা রেজিস্টিভ লোডের ভোল্টেজ যদি ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা হয়, আর আই সমান সমান যদি আই সাইন ওমেগা টি হয়, তাহলে এখানে দেখো যে আমাদের এটা হচ্ছে গিয়ে ভোল্টেজের সিগন্যাল। এই যে নিচে যে ডটেড সিগন্যালটা আছে, এটা ধরো ভোল্টেজের সিগন্যাল, ভোল্টেজের একটা ভ্যালু আছে। আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি একের চেয়ে বেশি হয়, তাহলে কারেন্টের ভ্যালুটা তার চেয়ে কম পাওয়া যাবে। ধরো ভোল্টেজ 10 ভোল্ট, ভোল্টেজের ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 10 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটার মান হচ্ছে গিয়ে 2 ওহম। সো কারেন্টটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে, কারেন্টের ম্যাগনিটিউড পাওয়া যাবে 5 অ্যাম্পিয়ার। সো ভোল্টেজের সিগন্যালটা হচ্ছে গিয়ে উপরে আছে, কারেন্টের সিগন্যালটা নিচে আছে, এবং এরা দুইজন ইন ফেজে আছে, দুইজনের ফেজ সেম, কারণ লোডটা হচ্ছে রেজিস্টিভ লোড। সো আঁকার সময় এভাবে আঁকলাম। এখন পাওয়ারের সিগন্যালটা আমরা কি পাবো? যদি থিটা সমান সমান 0 বসাই আমাদের সূত্রটায়, তাহলে সূত্রটা দাঁড়ায় এরকম, কোসাইন 0 সাইন 0। তো ওভারঅল আমরা পাচ্ছি আসলে ভিআই 1 মাইনাস কোসাইন ওমেগা টি প্লাস 0। সো আমাদের যে লোড আছে বা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের পাওয়ারের ওয়েভ শেপ যদি আমরা আঁকতে চাই, তাহলে পাওয়ারের ওয়েভটা হবে গিয়ে এরকম। এবং এই সিগন্যালটাকে যদি আমরা প্লট করি, পাওয়ারের সিগন্যালটাকে যদি প্লট করি, তাহলে এই সিগন্যালটা প্লট এরকম পাওয়া যাবে। অর্থাৎ একটা ভ্যালু আছে। আর এখানে লক্ষণীয় বিষয় যে কোসাইন টুয়াইস ওমেগা টি, কোসাইনের সর্বোচ্চ ভ্যালু হইতে পারে +1 আর সর্বনিম্ন ভ্যালু হতে পারে -1। তো ভিআই এর সাপেক্ষে যদি কোসাইনের সর্বোচ্চ ভ্যালু হয় +1, তখন লোডটার মান হয়ে যাবে 0, কারণ কোসাইন 1 গুণ ভিআই সমান সমান ভিআই মাইনাস ভিআই সমান সমান 0 পেয়ে যাবা। আর যখন কোসাইনের সর্বনিম্ন ভ্যালুতে পৌঁছাবে, অর্থাৎ π/2 তে পৌঁছাবে, তখন সিগন্যালটার ভ্যালু হয়ে যাবে টোয়াইস ভিআই। তো এই যে এখানে হবে। এখন এই যে এই মাঝখানের ভ্যালুটা হচ্ছে কি এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালুর সাপেক্ষে এটা সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানে পৌঁছাবে 0 থেকে π/2 এর পর। এরপর পাইতে গিয়ে সে আবার এখানে পৌঁছায় যাবে, 0-তে পৌঁছায় যাবে, কারণ পাইতে গিয়ে আবার কোসাইনের ভ্যালুটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে তখন এই টার্মটা 0 হয়ে যাবে, সরি, কোসাইনের ভ্যালু 1 হয়ে যাবে, তখন আবার এটা এই পুরো টার্মটা 0, এই ভিআই মাইনাস ভিআই সমান সমান 0 হয়ে যাবে। তো এইভাবে পাওয়ারের সিগন্যালটা যদি আমরা প্লট করি, পাওয়ারের সিগন্যালটা এরকম পাই যাবে। তাহলে এই যে এই প্লটটা থেকে আসলে কি কি আইডিয়া পাওয়া গেল? এই প্লট থেকে যে আইডিয়াটা পাওয়া গেল সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স সবসময় পাওয়ার ডিসিপেট করে। দেখো কার্ভের নিচে কিন্তু কোনো পোর্শন নাই, পাওয়ারের কার্ভের নেগেটিভ সাইডে কোনো পোর্শন নাই, সবসময় পাওয়ারের কার্ভটা উপরের দিকে আছে। উপরের দিকে পাওয়ার থাকা মানে হচ্ছে গিয়ে পাওয়ার ডেলিভার্ড টু দ্য এলিমেন্ট বাই দ্য সোর্স, অর্থাৎ এই পাওয়ারটুকু সোর্স থেকে লোডে ডেলিভার হয়েছে, আর লোড এই পাওয়ারটাকে কনজিউম করছে। আর যদি নিচে পাওয়ার কোনো অংশ থাকতো, তাহলে বুঝতাম যে লোড সেই পাওয়ারটাকে সোর্সের দিকে ডেলিভার করছে, পাওয়ার রিটার্ন টু দ্য সোর্স বাই এলিমেন্ট। ওকে,
তো প্রথম কথা হচ্ছে যে রেজিস্ট্যান্স সবসময় পাওয়ার এনার্জি ডেসিপেট করে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পাওয়ারের যে কার্ভটা আছে সেটার একটা অ্যাভারেজ ভ্যালু আছে, সেই অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে যে ভিআই। তো একটা রেজিস্ট্যান্সের যখন আমরা পাওয়ার ক্যালকুলেট করি আমরা কি করি, ভিআরএমএস কে আইআরএমএস দিয়ে গুণ করলেই কিন্তু রেজিস্ট্যান্সের পাওয়ার পাওয়া যায়। অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্সের সেই ফর্মুলা। রেজিস্ট্যান্সের মধ্যে পাওয়ারের ফর্মুলা ভিআরএমএস আইআরএমএস অথবা ভিএম বাই রুট টু গুণ আইএম বাই রুট টু, রুট টু গুণ করে 2 পাওয়া যাবে। তো এই যে আমরা পাওয়ারের যে সূত্রটা পাইলাম, অ্যাকচুয়ালি পাওয়ারের কার্ভ কিন্তু এরকম। আমরা হ্যাঁ অঙ্ক করার সময় যে অঙ্কগুলাই যে ভ্যালুগুলো ইউজ করি সেটা আসলে আমরা এই পাওয়ারটা বের করি, যে এই বরাবর যে পাওয়ারটা অর্থাৎ এভারেজ পাওয়ারটাকে আমরা বের করে বলি যে এই রেজিস্ট্যান্স এতখানি পাওয়ার ডেসিপেট করতেছে। এবং এই এভারেজ পাওয়ারটাই আসলে ক্যালকুলেশনে হিসাব করা হয়। হ্যাঁ, কোনো একটা লোডকে যদি বলা হয় 1 কিলোওয়াট লোড, তাহলে সেই বিভিন্ন ইনস্ট্যান্টে হয়তো লোডটা 1 কিলোওয়াট বিভিন্ন রকম পাওয়ার ডিসিপেট করতে পারে, কিন্তু রেটেড কন্ডিশনে সে 1 কিলোওয়াট পাওয়ারকে সে ডিসিপেট করে। এবং রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে রেজিস্ট্যান্স পাওয়ার অ্যাবজর্ব করতেছে। এই অ্যাবজর্ব পাওয়ারটা যায় কোথায়? এই অ্যাবজর্ব পাওয়ারটা আসলে রেজিস্ট্যান্সের ভিতরে হিট হিসেবে ডিসিপেট হয়। আর যদি তার ভিতরে অন্য কোনো প্রকৃতি থাকে, যেমন টাংস্টেন বাল্বের যেই ভিতরে যেই ইয়েটা থাকে, কয়েলটা থাকে, সেই কয়েলটার মধ্যে আলো বিচ্ছুরণ করার নেচার থাকে। তো সে ওই পাওয়ারটা অ্যাবজর্ব করার পরে সেটাকে সে আলো এবং হিট দুই হিসেবে সে আউটপুট হিসেবে দেখায়। আর আরেকটা জিনিস দেখো, এই এই যে সিগন্যালটা, পাওয়ারের সিগন্যালটা, সেই পাওয়ারের সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কিন্তু টুয়াইস ওমেগা। আমাদের ভোল্টেজ গুলা ওমেগা, এখান থেকে এতটুকু যদি T1 পিরিয়ড হয় তাহলে এটা কিন্তু এই T1/2 টাইম পর পর সে বারবার রিপিটেটিভ নেচার হচ্ছে। সো এই কারণেই ওই যে টুয়াইস ওমেগা টি, এই এই টুয়াইস ওমেগাটা এই রিপিটেটিভ নেচারের কারণে দ্বিগুণ মানে ভোল্টেজ বা কারেন্ট যত সময় পর পর রিপিট হইতো আমাদের পাওয়ারটা কিন্তু তার অর্ধেক সময় পর পর রিপিট হচ্ছে। আচ্ছা, এরপর যদি কোনো লোড পিওরলি ইন্ডাকটিভ হয় তাহলে আমরা পাওয়ারকে কিভাবে ডিফাইন করব? সূত্র আমাদের ওইটাই, ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ শেপ, তাদের ভিতরে ধরে নিলাম থিটা ফেজ শিফট থাকলে ওভারঅল ফর্মুলা এটা বিআই কোসাইন থিটা, তারপরে বাকি আরো দুইটা টার্ম আছে। আচ্ছা, এবার দেখে আসি তাহলে পিওরলি ইন্ডাকটিভ যদি হয় তাহলে কি হবে। পিওরলি ইন্ডাকটিভ যদি হয় তাহলে আমরা জানি যে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে 90 ডিগ্রি রিলেশন আছে, এবং আমাদের ভোল্টেজ কারেন্টের চেয়ে +90 ডিগ্রিতে আগায় থাকবে। সো যেটা হবে যে কারেন্ট ল্যাগ করে আর ভোল্টেজটা লিড করতেছে। তো cos থিটা সমান সমান 90 ডিগ্রি বসাইতে হবে, +90 বসাইতে হবে। +90 বসাইলে কোসাইন 90 এর মান 0 হয়ে যাবে, আমাদের cos যুক্ত টার্মটা নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। থাকবে আমাদের VI sin টুয়াইস ওমেগা টি। VI sin টুয়াইস ওমেগা টি আমাদের ভোল্টেজের শিফট, ভোল্টেজের কার্ভ এটা। এই কার্ভটা হচ্ছে আমাদের ভোল্টেজের কার্ভ, 90 ডিগ্রিতে লিড করতেছে এই কারেন্টের চেয়ে। পিওর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের এই কার্ভ থেকে আমরা পাওয়ারের কার্ভকে বের করতে পারি। দেখো সূত্রে ভি বা আই কেউ যখনই 0 হয়ে যাবে পাওয়ার কিন্তু তখন 0 হয়ে যাবে। এই মোমেন্টে আই 0 সো কারেন্টও 0, এই মোমেন্টে আবার ভি 0 সো পাওয়ার 0। সো এই যে দেখো পাওয়ারের কার্ভটা এইভাবে উঠবে, এভাবে নামবে, আবার এই মুহূর্তে ভোল্টেজ 0 হয়ে যাবে, এই কারেন্ট 0, তারপরে আবার আবার π/2 পরে আবার ভোল্টেজ 0। সো পাওয়ারের কার্ভটা কিন্তু এইভাবে উঠানামা করতেছে। তাহলে দেখো যে কারেন্ট যখন হাফ সাইকেল কমপ্লিট করতেছে, পাওয়ার কিন্তু তখন একটা ফুল সাইকেল কমপ্লিট করে ফেলতেছে। তার মানে কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, পাওয়ারের ফ্রিকোয়েন্সি কিন্তু টুয়াইস ওমেগা হবে। টুয়াইস ওমেগার তাৎপর্য হচ্ছে এটা। এখন এই সিগন্যালটাকে প্লট করলে দেখা যাইতেছে যে এই সিগন্যালটা একটা সাইন ওয়েভ, সিম্পল একটা সাইন ওয়েভ। সাইন ওয়েভকে প্লট করলাম, সাইন ওয়েভের দুইটা পার্ট আছে, পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট। তার মানে এখন কিন্তু
পাওয়ার এলিমেন্টে ডেলিভার হচ্ছে, আবার পাওয়ার এলিমেন্ট থেকে সোর্সের দিকে আবার রিটার্ন করতেছে। তো যদি রিপিটেটিভ ওয়েভ হয় কিংবা পিরিয়ডিক ওয়েভ হয়, তাহলে ইন্ডাক্টর, পিওর ইন্ডাক্টর যে কাজটা করবে, সেই পিওর ইন্ডাক্টর হচ্ছে যে একটা ফুল সাইকেলে হাফ সাইকেল ধরে সে চার্জ হবে এবং সে এনার্জি কনজিউম করবে বা এনার্জি স্টোর করবে, এবং বাকি হাফ সাইকেলে সে আবার সেই এনার্জিটাকে বা পাওয়ারটাকে সে সোর্সে ব্যাক করবে। তাহলে টোটাল নেট ফ্লো বা অ্যাভারেজ পাওয়ার যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে পিওর ইন্ডাক্টরে কতখানি অ্যাভারেজ পাওয়ার পাবো? আমাদের সাইন ওয়েভ যেহেতু এটা, সেহেতু ওভারঅল নেট ফ্লো অফ পাওয়ার হচ্ছে গিয়ে 0। তো একটা ইন্ডাক্টর, একটা পিওর ইন্ডাক্টরে যদি তুমি সাইনোসয়েডাল ওয়েভ দাও, তাহলে সেই ইন্ডাক্টরটা কোনো পাওয়ার কনজিউম করবে না। আচ্ছা, সো সো একটা পিওর ইন্ডাক্টর যদি হয়, পিওর ইন্ডাক্টরের ভিতরে আসলে কোনো এনার্জি লস হয় না। এটা হচ্ছে গিয়ে এই এই কথাগুলোর সার কথা বা সামারি হচ্ছে গিয়ে এটা, যে একটা পিওর ইন্ডাক্টর, তুমি যদি কোনো একটা সার্কিটে একটা পিওর ইন্ডাক্টর প্রোভাইড করতে পারো, তাহলে ইন্ডাক্টর ফুল সাইকেলে কোনো কোনো এনার্জিকে সে লস্ট হইতে দেয় না, কোনো পাওয়ারকে সে পাওয়ারের লস সে হইতে দেয় না। তাহলে আমরা জানি যে একটা তাহলে ইন্ডাকটিভ, এখন এখানে রিঅ্যাক্টিভ পাওয়ারের সংজ্ঞা চলে আসে। রিঅ্যাক্টিভ পাওয়ারের সংজ্ঞা অনুযায়ী এখানে হচ্ছে গিয়ে ভি আই সাইন থিটা। তো এই ইন্ডাক্টরের ভিতরে আসলে কি কি ঘটে? ইন্ডাক্টর আসলে রিঅ্যাক্টিভ পাওয়ারকে সে কনজিউম করতে পারে। রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করা, এটার ইম্পর্টেন্স কিংবা এটার গুরুত্ব কি, বা এখানে আসলে লস অ্যাসোসিয়েটেড কিনা, এটা একটা আলোচনার বিষয়। এটা আমরা পরবর্তীতে এক সময় যখন মোটর বা এই জাতীয় প্রসঙ্গ আসবে, তখন আমরা এই এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিটেলসে যাব। আপাতত যেটা জেনে রাখা দরকার বেসিক হিসেবে, সেটা হচ্ছে যে পিওর ইন্ডাকটিভ লোড কোনো পাওয়ার কনজিউম করে না, ওভারঅল সাইকেলে তার কনজিউম পাওয়ার হচ্ছে 0। তাকে সে রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করে এবং সেই কনজিউম রিঅ্যাক্টিভ পাওয়ারের পরিমাণ হচ্ছে বিআই সাইন থিটা, যদি সিগন্যালটা পিওর সাইনোসয়েড হয়, ইনপুট ভোল্টেজ আর কারেন্টটা পিওর সাইনোসয়েড হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে সিমিলার কথা প্রযোজ্য। ভোল্টেজ এবার কারেন্টের চেয়ে ল্যাগ করবে, ভোল্টেজ লিড করবে, কারেন্ট লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে। সো এইবার থিটা হবে -90°, অর্থাৎ থিটা ভি মাইনাস থিটা আই, এটার পরিমাণ হবে গিয়ে -90। -90 যদি আমরা আমাদের আগের সেই ফর্মুলার ভিতরে বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে এই টার্মটা মাইনাস ভি আই সাইন ওমেগা টি। তো এখানে দেখতেছো যে এখানে মাইনাস ভি আই সাইন ওমেগা টি যে টার্মটা, সেই টার্মটাকে দেখানো হয়েছে, এবং এইটা হচ্ছে কি আমাদের সেই পাওয়ারের কার্ভটা।
এটা হচ্ছে গিয়ে আমাদের সেই পাওয়ারের কার্ভ, অর্থাৎ মাইনাস ভিআই সাইন টোয়াইস ওমেগা টি এর যে কার্ভ সেটা। এবং এখানে অ্যাভারেজ পাওয়ার কিন্তু 0। সো একটা পিওর ক্যাপাসিটর যদি হয় তাহলে পিওর ক্যাপাসিটরে একটা ফুল সাইকেলে কোনো পাওয়ার কনজিউম হয় না। ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর হচ্ছে গিয়ে পাওয়ারটাকে স্টোর করে রাখতে পারে। হাফ সাইকেলে সে পাওয়ারকে স্টোর করে, এনার্জি স্টোর করে, আর বাকি হাফ সাইকেলে সে এনার্জিকে রিটার্ন করে। তো ক্যাপাসিটরের কিউ এর পরিমাণ হচ্ছে গিয়ে ভিআই সাইন থিটা, এবং ভিআই সাইন থিটা এক্ষেত্রে কিউ এর যে মানটা সেটা হচ্ছে গিয়ে সে রিঅ্যাক্টিভ পাওয়ারকে সোর্সে ডেলিভার করতে পারে। তো যদি কোথাও ইন্ডাকটিভ লোড হয় তাহলে সেই ইন্ডাকটিভ লোড রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করে, আর ক্যাপাসিটিভ লোড সেই রিঅ্যাক্টিভ পাওয়ারকে ডেলিভার করতে পারে। বেশিরভাগ লোড, প্র্যাকটিক্যাল বেশিরভাগ লোড হচ্ছে গিয়ে রেজিস্টিভ ইন্ডাকটিভ নেচারের, অর্থাৎ আরএল সার্কিট বেশিরভাগ লোড। তো আরএল লোড যখন ইউজ হয় তখন আসলে রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম হয় আমার লোডের মধ্যে। সো যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে পাওয়ার ফ্যাক্টর তখন ডিগ্রেড করে। এই পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্য তখন সার্কিটে এক্সট্রা ক্যাপাসিটর ইনক্লুড করা হয়, যেটাকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বলে। এটা তোমরা এসিতে কিছু না কিছু হইলেও সেটার ইয়ে দেখে আসছো, অ্যাপ্লিকেশন দেখে আসছো। আর যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল হচ্ছে গিয়ে রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার, এই তিনজনকে একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে দেখানো। সো যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, অর্থাৎ যদি ইন্ডাকটিভ নেচার হয় তাহলে কিউ পজিটিভ হয়, এবং ল্যাগিং পিএফ যুক্ত লোডে থিটা ভি মাইনাস থিটা আইটা পজিটিভ হয়। থিটা ভি মাইনাস থিটা আই মানে এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তখন এক্স এক্সিস বরাবর পি আর ওয়াই এক্সিস বরাবর কিউ বসাইলে তাদের অতিভুজ বরাবর আমাদের কমপ্লেক্স পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারটা পাওয়া যায়। আর রিয়েল পাওয়ার পজিটিভ কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা ক্যাপাসিটিভ লোড। এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া গেছে থিটা ভি মাইনাস থিটা আই পজিটিভ হয়ে গেছে, অর্থাৎ এটা এই লোডটার নেচার হচ্ছে গিয়ে ক্যাপাসিটিভ, রেজিস্টিভ ক্যাপাসিটিভ নেচারের। তখন রেজিস্টিভ পার্টের জন্য রিয়েল পার্ট পিটা কাজ করতেছে, আর ক্যাপাসিটিভ পার্টের জন্য কিউটাকে পাওয়া যাইতেছে, এবং সেই কিউটা নেগেটিভ কিউ। তো আমাদের অ্যাপারেন্ট পাওয়ারটা এই অতিভুজ বরাবর পাওয়া যাবে। আচ্ছা, যেটা এতক্ষণ বললাম যে যদি শুধু রেজিস্টিভ নেচার হয় তাহলে কিউ সমান সমান 0, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে গিয়ে ইউনিটি। কিউ নেগেটিভ বা পজিটিভ হওয়া মানে হচ্ছে গিয়ে রেসপেক্টিভলি লোডটা হয় ক্যাপাসিটিভ না হলে ইন্ডাকটিভ। এবং এই অ্যাঙ্গেলটাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলে অথবা ইম্পিডেন্স অ্যাঙ্গেল বলে, থিটা ভি মাইনাস থিটা আই। সো এই অ্যাঙ্গেলটা দিয়ে দুইটা ট্রায়াঙ্গেলই আঁকা যায়, একটা হচ্ছে গিয়ে পাওয়ার ট্রায়াঙ্গেল যেখানে পি কিউ আর এস প্লট করা হয়, অথবা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, অর্থাৎ রেজিস্টিভ লোড, আমার রিঅ্যাক্টিভ লোড, রিঅ্যাক্টিভ ইম্পিডেন্স, আর হচ্ছে গিয়ে ওভারঅল ইম্পিডেন্স সার্কিটের। এক্স সমান সমান তোমরা জানো যে ওমেগা এল অথবা 1/ওমেগা সি ইয়ে অনুযায়ী, ভ্যালু অনুযায়ী যে কোনো একটা ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ নেচার অনুযায়ী এটার এক্স এর ভ্যালু পাওয়া যায়। সো এখানে যে ডেফিনেশন গুলো আরেকবার উল্লেখ করা হয়েছে, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার কিভাবে পাওয়া যায়, আর হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের এখানে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে পি মাইনাস পি ওভার এস। আর এই থিটা ভি মাইনাস থিটা আই এই পার্টটুকু শুধুমাত্র সাইনোসয়েডাল ভোল্টেজ এবং কারেন্টের জন্যই প্রযোজ্য। এরপরে আমরা যেই টার্মটা একটু ইন্ট্রোডিউস করতে চাই সেটা হচ্ছে যে আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। এসি সিগন্যালে আমরা প্রায় আরএমএস ভ্যালুটাকে নিয়ে আলোচনা করি। এই আরএমএস ভ্যালুর আসলে রিয়েল নেচারটা আসলে কি, আরএমএস ভ্যালুর সিগনিফিকেন্সটা কি।
আরএমএস ভ্যালুর সিগনিফিকেন্সটা হচ্ছে কি এটা আসলে একটা এফেক্টিভ ভ্যালু। যদি একটা পিওর সাইনোসয়েড হয় তাহলে পিওর সাইনোসয়েডাল ওয়েভটা তো ভোল্টেজ যদি হয় তাহলে সেটার অ্যাভারেজ ভ্যালু তো জিরো। তো একটা জিরো অ্যাভারেজ ভ্যালুর জিনিসকে আমরা কিভাবে সেটার এফেক্ট, সেটা কতখানি কার্যকরী সেটা কিভাবে বুঝতে পারবো, সেই কার্যকারিতা বোঝানোর জন্যই এটার যে মানটা ডিফাইন করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আরএমএস ভ্যালু। যদি এমন হইতো যে এখানে সাইনোসয়েডাল কোনো নাই, সোর্স নাই, সাইনোসয়েডাল কোনো ভোল্টেজ নাই, শুধু একটা ডিসি ভোল্টেজ আছে, তাহলে তার পাওয়ারকে আমরা কিভাবে ডিফাইন করতাম? একটা ডিসি ভোল্টেজ সোর্স যদি একটা রেজিস্টিভ লোডকে পাওয়ার দেয় তাহলে সেই পাওয়ারের সূত্র হচ্ছে গিয়ে ভিডিসি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন এবার এই ডিসি সোর্সটাকে আমরা সরায় ফেললাম, ডিসি সোর্সটাকে সরায় এবার ডিসি সোর্সটার জায়গায় একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স দিলাম, এসি। সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স দিলে সেটার পাওয়ার কিভাবে পাবো আমরা, এভারেজ পাওয়ার কিভাবে পাবো? এভারেজ পাওয়ারের সূত্র এটা কিছুক্ষণ আগে দেখে আসছি, টাইম ইন্টিগ্রেট করে টাইম পিরিয়ড দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে সেটাকে আমরা এবার করলাম, এভাবে লিখলাম ভি গুণ আই, এরপরে সেটাকে লিখলাম যে ভি স্কোয়ার ওভার আর। আচ্ছা, এবার আরটা যেহেতু কনস্ট্যান্ট, আরটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে সেই ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের এতটুকু টার্ম থাকলো। এখন আমরা বললাম যে আসলে আমাদের যেই সাইনোসয়েডাল ওয়েভটা সে আমাদের রেজিস্টিভ লোডটাকে তো অবশ্যই পাওয়ার আপ করতে পারবে। তো পাওয়ার আপ করতে পারলে সেই পাওয়ার আপ করার জন্য সে আসলে যেই ভোল্টেজটাই সে পাওয়ার আপ করতে পারে বা যেই ভোল্টেজটা এফেক্টিভলি কাজ করবে সেই ভোল্টেজটার নাম দিলাম ভি এফেক্ট, ভিই ডাবল এফ, ভিই ডাবল এফ। তো আমাদের পাওয়ার যদি আমরা ডিসি ডিসি পাওয়ার সোর্সের মতো যদি আমরা সূত্রটাকে সাজাইতে চাই তাহলে পাওয়ার হবে ভি এফেক্টিভ স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো তাহলে এখন এই দুইজনের মধ্যে যদি কম্পেয়ার করি, আমাদের যে এভারেজ পাওয়ার আর যদি আমাদের এই এফেক্টিভের জন্য যে সূত্র, এই দুইজনকে যদি আমরা কম্পেয়ার করলে আমরা পাচ্ছি যে ভি এফেক্টিভ স্কোয়ার পি, এই পি আর এই পিটা সমান হবে, সেটা এখানে দেখানো হয়েছে। সো ভি এফেক্টিভ এফেক্টিভ ভোল্টেজ স্কোয়ার সমান সমান হবে হচ্ছে কি আমাদের 1/t, 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে ভি স্কোয়ার টি, এই এই ফাংশনটাকে। তাহলে আমাদের ভি এফেক্টিভ স্কোয়ার যদি এটা হয় তাহলে আসলে ভি এফেক্টিভ বা এফেক্টিভ ভোল্টেজ হচ্ছে আমাদের রুট ওভার অফ এই পুরো টার্মটা। তো রুট ওভার অফ এই পুরো টার্মটারই একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে রুট মিন স্কোয়ার ভোল্টেজ। তো এই ভোল্টেজটা, এই আরএমএস যে ভোল্টেজটা, তার সিগনিফিকেন্স হচ্ছে যে একটা ভোল্টেজ সোর্সকে, একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সোর্স একটা ডিসি ভোল্টেজ সোর্সের কতখানি ডিসি ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট সেইটাকে বের করার জন্য যেই ভোল্টেজটাকে ডিফাইন করা হয় সেই ভোল্টেজটার নাম হচ্ছে কি আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজের সূত্র এটা, নামেই তার আছে রুট মিন স্কোয়ার। সো আগে স্কোয়ার করা হয়েছে, তারপরে মিন করা হয়েছে, টি দিয়ে ভাগ করে, তারপরে রুট করা হয়েছে। তো রুট মিন স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এটাকে স্কোয়ার করে মিন করে তারপরে রুট করতে হবে। তো ভিআরএমএস এর সঙ্গে আইআরএমএস এর সঙ্গে একই, ভোল্টেজ ওয়েভের জায়গায় শুধুমাত্র কারেন্টের ওয়েভটা নিবা, তার স্কোয়ার করতে হবে। আচ্ছা, আরএমএস এর সঙ্গে আমরা পেয়ে গেলাম। এছাড়াও আরো কিছু ডেফিনেশনস আছে, যেমন ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর, ডিস্টরশন ফ্যাক্টর, টোটাল হারমোনিক ডিস্টরশন। এগুলো আসলে অনেকটা ম্যাথমেটিক্যাল রিলেটেড। যখন আমরা এই রিলেটেড ম্যাথমেটিক্স করব তার আগে আগে আমরা ওই ডেফিনেশন গুলা দেখে নিব। বেশি আগে এই ডেফিনেশন গুলা দিয়ে জিনিসগুলোকে কমপ্লেক্স করতে চাচ্ছি না, যখন সময় আসবে তখন আমরা ওই ডেফিনেশন গুলা দেখব। আর কিছু সামারি পয়েন্টস এখানে ইনক্লুড করা হয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি পিরিয়ডিক ভোল্টেজ কারেন্ট থাকে তাহলে তাদের এভারেজ পাওয়ার জিরো হয়, কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার জিরো হয় না, কারণ হচ্ছে এই ডিভাইসগুলো এনার্জি স্টোর করে আবার এনার্জি রিটার্নও করে।
সো হাফ পিরিয়ডে তাদের এনার্জি গেইন হচ্ছে, তারা আসলে কিছু কাজ করতেছে, কিন্তু টোটাল টাইম পিরিয়ডে আসলে পুরো কাজের পরিমাণটা জিরো হয়ে যাইতেছে। আর একটা জিনিস হচ্ছে যে ভোল্টেজ ইন্ডাক্টরের ক্যাপাসিটরের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রায় ওয়েভ শেপ আঁকতে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে দ্য ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর will not change instantaneously. Sorry, current across ইন্ডাক্টর। ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট কখনো কি হবে না, ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে না, স্মুথলি চেঞ্জ হবে। কখনো শূন্য থেকে লাফ দিয়ে -5-এ চলে যাবে না ইন্ডাক্টরের কারেন্ট। এটা একটা স্মুথ ট্রানজিশনের মাধ্যমে হবে। আর ভোল্টেজ অ্যাক্রস এ ক্যাপাসিটর উইল নট চেঞ্জ ইনস্ট্যান্টেনিয়াসলি। ক্যাপাসিটরের ভোল্টেজ কখনো ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হবে না। +5 থেকে -5 ভোল্ট ক্যাপাসিটরের ভোল্টেজ কখনো হয়ে যায় না এক মুহূর্তে। এটা একটা টাইম নেয়। এটা কতখানি টাইম নিবে সেটা নির্ভর করবে টাইম কনস্ট্যান্টের উপর। এখন তাহলে ভোল্টেজ বা কারেন্ট যদি ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ না হয়, ওভারঅল পিরিয়ডে দেখা যায় যে একটা ইন্ডাক্টরের কারেন্ট ওভারঅল পিরিয়ডে কখনো নেগেটিভ নাও হতে পারে ইন্ডাক্টরের কারেন্ট, কিন্তু ইন্ডাক্টরের পাওয়ার কিন্তু একটা ওভারঅল পিরিয়ডে ইন্ডাক্টরের পাওয়ার জিরো হয়ে যায়। এখন পাওয়ার জিরো হওয়া মানে আসলে ভোল্টেজ কারেন্টের গুণফল জিরো হয়ে যাওয়া। এখন যেহেতু একটা ইন্ডাক্টরের কথাই যদি আমরা ধরি, ইন্ডাক্টরের কারেন্ট যদি কখনো জিরো নাও হয় ওভারঅল পিরিয়ডে, কিন্তু পাওয়ার যদি জিরো হইতে হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে তার ভোল্টেজটাকে পজিটিভ নেগেটিভ, ওভারঅল পিরিয়ডে তার ভোল্টেজটা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে হবে, না হলে তো এরিয়া আন্ডার দ্য কার্ভ জিরো হবে না। তো এইখান থেকে যে কনক্লুশনে পৌঁছানো যায় সেটা হচ্ছে যে ইন্ডাক্টরের কারেন্ট ফুল পিরিয়ডে পজিটিভ নেগেটিভ বোথ শেপ নাও পাইতে পারে, পজিটিভ নেগেটিভ বোথ এক্সিসে নাও যেতে পারে, কিন্তু ভোল্টেজটা একটা ওভারঅল পিরিয়ডে অবশ্যই পজিটিভ নেগেটিভ হইতে হবে। তার মানে অ্যাভারেজ ভোল্টেজ অফ ইন্ডাক্টর একটা ফুল পিরিয়ডে অবশ্যই জিরো হবে। ঠিক তেমনি পিরিয়ডিক ভোল্টেজ যদি হয় তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে অ্যাভারেজ কারেন্ট অবশ্যই জিরো হবে। বই দেয়া আছে, হার্টের বইতে ইয়ে সহ প্রমাণ সহ দেয়া আছে, একটু দেখে নিবা বই থেকে। আর এখন পর্যন্ত আমরা নন সাইনোসয়েডাল নিয়ে খুব বেশি ডিল করি নাই। নন সাইনোসয়েডাল ওয়েভ শেপ গুলা দেখতে বিভিন্ন রকম শেপের হয় এবং এদের ক্যালকুলেশনও ভিন্ন। তো নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ওয়েভ যদি হয়, ধরো সাইন বা কোসাইন ওয়েভ না, সেটা হইতে পারে একটা স্কোয়ার ওয়েভ কিন্তু পিরিয়ডিক, অথবা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ সেটাও পিরিয়ডিক, তাহলে সেটার অ্যাভারেজ পাওয়ার আসলে বেসিক ডেফিনেশন থেকে ক্যালকুলেট করা যায়। অর্থাৎ পিটি সমান সমান হচ্ছে গিয়ে ভিটি গুণ আইটি। এই 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 ইয়ে থেকে, ফর্মুলা থেকে আগে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করতে হবে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করে তারপরে সেটাকে টাইম ইন্টিগ্রেশন করতে হবে। এখন ভি এর একটা ফাংশন দাঁড় করাইতে হবে। যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য ফাংশন ফর্ম দাঁড় করানো যায়, যেগুলো সিগন্যালস এবং সিস্টেমসে তোমরা দেখো সেরকম। তারপরে কারেন্টের একটা ওয়েবসাইট থাকবে, সেই ভোল্টেজ এবং কারেন্টের ফাংশন গুলাকে গুণ করে পাওয়ার বের করা যাবে, অথবা এই সিগন্যাল গুলাকে আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজের মাধ্যমে। ফুরিয়ার সিরিজ সম্বন্ধে তোমাদের ধারণা আছে কি কিছু? আছে? আচ্ছা, তো ফুরিয়ার সিরিজ হচ্ছে গিয়ে বেসিক্যালি নন সাইনোসয়েডাল যেসব সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল, তাদেরকে নিয়ে ডিল করার সময় আমরা ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করে থাকি। তো ফুরিয়ার সিরিজ মূল কনসেপ্ট হচ্ছে যে একটা সিগন্যালকে মাল্টিপল কিংবা অনেকগুলা সাইনোসয়েডাল ওয়েভের যোগফল হিসেবে প্রকাশ করা যায়।
প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য ওয়েভ শেপ বের করে আলাদা আলাদা ভাবে তাদেরকে ট্রিট করতে হবে, ট্রিট করলে টোটাল পাওয়ার বের করা যাবে। অর্থাৎ আহ, একটা পাওয়ার মানে হচ্ছে গিয়ে সেই পাওয়ার গুলা আসলে অনেকগুলা ফুরিয়ার টার্মের যোগফল। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ডিসি পার্ট, এই সূত্রটার কথা বলতেছি, একটা হচ্ছে গিয়ে ডিসি পার্ট যেখানে ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট গুণ হবে, আর বাকি সবগুলা হচ্ছে গিয়ে অনেকগুলা হারমোনিক্স বা যতগুলা ফ্রিকোয়েন্সি আমার ওই সিগন্যালটার ভিতরে আছে সব কয়টা ফ্রিকোয়েন্সির ভোল্টেজ কারেন্ট এবং প্রত্যেক ফ্রিকোয়েন্সিতে তাদের ফেজ ডিফারেন্সের কোসাইন থিটার গুণফলের সমান। তো এই সূত্র দিয়েও নন সাইনুসয়েডাল পিরিয়ডিক ওয়েভফর্মের পাওয়ার বের করা যায়। এই হচ্ছে কি আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট, যে কনসেপ্ট গুলো আমাদের সামনে লাগবে কিংবা অঙ্ক করার সময় কিংবা বিভিন্ন ওয়েব শেপ বোঝার জন্য আমাদের এই কনসেপ্ট গুলা লাগে। অলরেডি তোমরা এগুলার সাথে পরিচিত, তারপরেও বেসিক আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে আরেকবার দেওয়া হলো। সামনে থেকে আমরা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর কেউ যদি, যেটা ক্লাসের শুরুতেই বলছিলাম, যেটা হচ্ছে যে ক্লাসে পার্টিসিপেট করার পরপরই তোমরা তোমাদের রোলের শেষ 3 ডিজিট ইয়েতে দিয়ে রাখবা, চ্যাট বক্সে দিয়ে রাখবা আমার ইয়ের জন্য, আমার নিজের ক্লাসে পার্টিসিপেন্টস এর কাউন্ট করার জন্য। সো কেউ যদি এখনো চ্যাট বক্সে তোমাদের রোল না দিয়ে থাকো তাহলে এখনই দিয়ে দাও। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর না হলে মিটিং শেষ স্যার, করা। আজকের স্লাইডটা কি আমাদেরকে দেওয়া হবে? হ্যাঁ, ইন্ট্রোডাক্টর মানে আমি একটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে স্লাইড দিব, প্রত্যেক ক্লাসের পর পর দিব না। একটা চ্যাপ্টার শেষ হইলে তারপর ওই সব কয়টা স্লাইড একসাথে ইয়ে করব। ইন্ট্রোডাকশন পার্টটা আজকে শেষ হইলো, ইন্ট্রোডাকশনের স্লাইড পেয়ে যাবা, এড মোডতে দেয়া থাকবে, ওখান থেকে সবাই ইয়ে করে দিবা। যখন স্যার, যখন যেটা আপলোড দিব এড মোডতে দিয়ে দিব, এড মোড থেকে তোমরা কালেক্ট করে নিবা। প্রত্যেক ক্লাসে আলাদা করে আর কি বলার দরকার নাই যে স্যার এটা কখন পাবো কিংবা এটা কি। ঠিক আছে। আর কোনো কোশ্চেন না থাকলে মিটিং শেষ করতেছি।